গুপ্তধন শব্দটি শুনলে সেই ছোটবেলা থেকেই আমাদের সবার মনে কেমন যেন অন্যরকম এক রোমাঞ্চ জেগে ওঠে। মনে হয়, এই রে, বড়লোক হয়ে যাচ্ছি তো, খালি এটা সেটা খাবো, এটা ওটা কিনবো। এভাবেই হরেক রকম রঙিন স্বপ্ন চোখের সামনে মুহূর্তের জন্য হলেও ভেসে ওঠে। আপনি যদি এমন স্বপ্নবাজ মানুষ হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্যই। কারণ আজ এমন কিছু গুপ্তধনের ব্যাপারে আপনাদের জানাতে যাচ্ছি, যেখানে সঞ্চিত আছে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন। চাইলে এর মাঝে দুই একটি জায়গার সন্ধানে অভিযানে নেমে পড়তে পারেন আপনিও। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। মহামূল্যবান যে গুপ্তধনগুলোর সন্ধান আজও পাওয়া যায়নি। কিং শি হুয়াংয়ের সমাধিস্তম্ভের সম্পদ। কিং শি হুয়াং চীনের কিং রাজবংশের প্রতিষ্ঠাতা। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ আরেকটি কারণে চীনের অধিবাসীরা তাকে আজীবন স্মরণ করবে। তিনি প্রথম সম্রাট, যিনি সমগ্র চীনকে একীভূত করতে পেরেছিলেন। সম্রাট হিসেবে 220 থেকে 210 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুর আগ পর্যন্ত চীনকে শাসন করে গেছেন তিনি। জীবিতাবস্থায় রাজকীয় জীবন কাটানো এই মানুষটি মৃত্যুর পরেও সেই একই রকম বিলাসী জীবন কাটাতে চেয়েছিলেন। তাই তিনি তার সেনাবাহিনীতে হাজার হাজার লোককে জোর করেই ভর্তি করিয়েছিলেন। তাদেরকে বাধ্য করেছিলেন তার জন্য সুবিশাল এক সমাধিসৌধ তৈরি করতে। কথিত আছে, নির্মাণের সময় রাজার পরকালে ব্যবহারের জন্য সেই সমাধিসৌধে নাকি বিপুল পরিমাণ ধন সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল। তবে খুব শীঘ্রই যে সেই সম্পদের নাগাল পাওয়া যাচ্ছে না, সেই কথাটি নির্দ্বিধায় বলা যায়। কারণ বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে প্রত্নতত্ত্ববিদেরা ধারণা করছেন সেই সমাধিসৌধের নানা জায়গায় বানানো হয়েছিল অনেকগুলো ফাঁদ, যেগুলো আজও সক্রিয় হয়ে উঠতে পারে। উদাহরণস্বরূপ তারা বলেছেন পারদ দিয়ে পূর্ণ বড় বড় গুপ্ত জলাশয়ের কথা, যেগুলো ঘিরে থাকতে পারে সম্রাটের কবরকে। সেখানে যে কি লুকনো আছে, সেটা নিয়েও পুরোপুরি নিশ্চিত নন তারা। তবে বিশেষজ্ঞদের মতে সেখানে যে সবুজ মূল্যবান পাথর, স্বর্ণ, ব্রোঞ্জ, চমৎকার ফুলদানি এবং আরও অনেক মূল্যবান সামগ্রী রয়েছে। এ প্রসঙ্গে বিখ্যাত চীনা ঐতিহাসিক লি জিয়াংয়ের 77-6 খ্রিস্টাব্দ একটি কথাই যথেষ্ট, কিং শি হুয়াংয়ের মতো এতটা বিলাসিতার সাথে কাউকেই কখনো কবর দেয়া হয়নি। কপার স্ক্রোলে উল্লিখিত হাজার কোটি টাকা দামের গুপ্তধন। কপার স্ক্রোলের সন্ধান পাওয়া যায় আজ থেকে আনুমানিক 65 বছর আগে, 1952 সালের 14 মার্চ। ইসরায়েলের কুমরানে মিলেছিল এর সন্ধান। বহুল আলোচিত ডেড সি স্ক্রোলের অংশ হলেও সেগুলোর সাথে কপার স্ক্রোলের বেশ ভালো পার্থক্য রয়েছে। ডেড সি স্ক্রোলে লেখালেখির জন্য ব্যবহৃত হয়েছে পার্চমেন্ট কিংবা প্যাপিরাস। অন্যদিকে কপার স্ক্রোলে ব্যবহার করা হয়েছে ধাতু, আরও ভালো করে বলতে গেলে শতকরা প্রায় 1/3 মিশ্রিত কপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এসব স্ক্রোলে কোনো সাহিত্যকর্ম নেই, বরং আছে একটি তালিকা। কি গুপ্তধনের সন্ধান পাওয়া শুরু করলেন বুঝি? তাহলে আরও পিলে চমকানো খবর আসছে। কপার স্ক্রোলে আছে 64টি জায়গার নাম, যার মাঝে 63টি জায়গাতেই উল্লেখ করা হয়েছে স্বর্ণ ও রূপা থাকার কথা। সেটাও আমাদের পরিচিত ভরির হিসেবে নয়, একেবারে টনের হিসেবে। এছাড়াও উল্লেখ আছে মূল্যবান রত্ন, যার ভর্তি মুদ্রা ও পুরোহিতদের পোশাক থাকার কথা। কপার স্ক্রোলে যে পরিমাণ সম্পদের কথা উল্লেখ করা আছে, সেগুলোর মোট ভর প্রায় 4600 ট্যালেন্ট। ট্যালেন্ট হলো ভর পরিমাপের প্রাচীন একটি একক। এক ট্যালেন্ট সোনা মানে 50 কেজি স্বর্ণ। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে কপার স্ক্রোলে উল্লিখিত জায়গাগুলোতে মোট সম্পদের পরিমাণ হাজার কোটি টাকারও বেশি। বেরিয়ে পড়বেন নাকি এর সন্ধানে? কারণ আজও এর সন্ধান পায়নি কেউ। রাজা জনের ধনরত্ন। 1199 থেকে 1216 সাল পর্যন্ত দীর্ঘ প্রায় 17 বছর ইংল্যান্ডের রাজা হিসেবে দায়িত্ব পালন করেছেন জন। তিনি অনেকের কাছে কিং জন দ্য ব্যাড নামেও পরিচিত। স্বৈরাচারী শাসন নীতি, সংকীর্ণ মনা ও অত্যাচারী স্বভাবই তাকে এই ডাকনামটি জুটিয়ে দেয়। বিভিন্ন জায়গা অবরোধের সময় সেখানে থেকে সোনা, রূপা এবং এমনই আরও অন্যান্য মূল্যবান দ্রব্যাদি সংগ্রহ করা ছিল তার নেশা। জনের ধনরত্ন নিয়েও বেশ জনপ্রিয় এক কাহিনী আছে। 1216 সালের অক্টোবরে নরফোকের এক বন্দরে ভ্রমণে গিয়েছিলেন রাজা। কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে তার, কারণ সেখানে গিয়ে রাজা আমাশয়ে আক্রান্ত হন। ফিরে আসার সময় আর আগের কর্দমাক্ত ও জলাভূমিপূর্ণ রাস্তা দিয়ে আসতে মন চাইল না তার। তাই একটু ঘুরে অন্য রাস্তা দিয়ে আসতে চাইলেন তিনি।
ওদিকে তার সাথে থাকা অন্যান্যরা জলাভূমির রাস্তা দিয়ে এগোতে লাগল। রাজার অনেক মূল্যবান ধন রত্ন, স্বর্ণমুদ্রা এবং আরো নানা মূল্যবান জিনিস ছিল দ্বিতীয় এ দলটির সাথে। কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে রাজাবিহীন দলটির, কারণ ফিরে আসার সময় এ দলটি পানিতে ডুবে যায়। সেই সাথে ডুবে যায় তাদের সাথে থাকা যাবতীয় সম্পদ। সম্পদের দুঃখে কিনাকে জানে, এর অল্প কিছুদিন পরে মারা যান রাজা নিজেও। 14ই অক্টোবর পরপারে পাড়ি জমান তিনি। হারিয়ে যাওয়া পাইতিতি শহরের অজস্র সম্পদ। পাইতিতি এমন এক শহর যার দেখা মিলবে কিংবদন্তিতে। একে ইনকা সভ্যতার হারানো শহর বলে কেউ কেউ আবার রহস্যমতার আবেশ ছড়াতে ব্যবহার করে গোপন শহর কথাটি। এর প্রকৃত অবস্থান যে কোথায় তা নিয়েও রয়েছে মতভেদ। আন্দিজ পর্বতমালার পূর্বে, পেরুর দক্ষিণ পূর্বে, বলিভিয়ার উত্তরাঞ্চলে কিংবা ব্রাজিলের দক্ষিণ পশ্চিমে কোথাও শহরটির অবস্থান বলে ধারণা করা হয়। কিংবদন্তিতে আছে, ইনকা সভ্যতার লোকেরা যখন স্প্যানিশ দখলদারদের হাত থেকে যান বাঁচাতে পালাচ্ছিল, তখন এই শহরেই তাদের বিপুল পরিমাণ ধন সম্পদ লুকিয়ে রেখে যায় তারা। এরপর থেকে প্রজন্মান্তরে সেই সম্পদের কথা ইনকাদের মুখে মুখে ভেসে বেড়াতে থাকে। আমরা এর কথা জানতে পেরেছি ইনকাদেরই বংশধর কেচুয়াদের মাধ্যমে। সোনা, রূপা এবং এমনই আরো অনেক মূল্যবান সম্পদ তারা কিভাবে লুকিয়ে রেখেছিল, সেই গল্প তারা আজও বলে বেড়ায়। পাহাড়ের আড়ালে থাকা পাইতিতি নাকি তৎকালে বেশ উন্নত এক শহর ছিল। কতগুলো নয়নাভিরাম ঝর্ণা চারদিক থেকে ঘিরে রেখেছিল শহরটিকে। যদি পাইতিতির কিংবদন্তি সত্য হয়ে থাকে, তবে সেখানে লুকনো ধন সম্পদের মূল্য আজকের বাজারে $10 বিলিয়ন ডলারেরও বেশি হবে বলে ধারণা করা হয়। নেফারতিতির হারানো সমাধি। রানী নেফারতিতি ও তার স্বামী আখেনাতেন মিলে প্রাচীন মিশরের ধর্ম ব্যবস্থায় এক বিপ্লবের সূচনা করেছিলেন। কারণ তারা মাত্র একজন দেবতার পূজা করতে নাতেন। তারা যে সময়ে মিশর শাসন করেছেন, সেই সময়টাকে প্রাচীন মিশরের ইতিহাসের সবচেয়ে সম্পদশালী কাল বলে এক বাক্যে মেনে নেন সবাই। নেফারতিতিকে যে ঠিক কোন জায়গায় সমাহিত করা হয়েছিল, তার সঠিক সন্ধান মেলেনি আজও। রানী হিসেবে তার প্রভাব প্রতিপত্তির কথা বিবেচনা করে ইতিহাসবিদগণ ধারণা করেন তার কবরেও সন্ধান মিলতে পারে আশাতীত পরিমাণ ধন সম্পদের। অনেক ইতিহাসবেত্তাই মনে করছেন রাজা তুতেনখামুনের সমাধিসৌধের ভেতরেই হয়তো কোথাও চিরনিদ্রায় শায়িত আছেন নেফারতিতি। তবে সেই জায়গাটি যে কোথায় তা আজও শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের ভল্ট বি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কেরালায় অবস্থিত জগৎবিখ্যাত শ্রী পদ্মনাভস্বামী মন্দির। এই মন্দিরে থাকা ধনরত্নের অর্থমূল্য শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। 2011 সালে ভারতের সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে মন্দিরের 5টি ভল্ট খোলা হয়। সেখানে থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ ধনরত্ন, মূল্যবান মুদ্রা ও দেবদেবীর মূর্তি। ধারণা করা হয় সেগুলোর বাজার মূল্য $22 বিলিয়ন ডলারের কাছাকাছি। এত কিছুই না, শ্রী পদ্মনাভস্বামী মন্দিরের আসল আকর্ষণ তো এর ভল্ট বি। এই ভল্টটিকে ঘিরে রহস্য এবং কিংবদন্তির কোনো শেষ নেই। কারণ অন্য ভল্টগুলো খোলা হলেও এটি এখনো খোলা হয়নি। দেশটির সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে, ভল্টে থাকা মূল্যবান সামগ্রীগুলো ঠিকমতো নথিভুক্ত করা গেলে তবেই খোলার অনুমতি দেওয়া হবে এ ভল্টটি। তবে এমন ঘোষণায় বসে নেই গবেষকেরা। বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে তারা যে দাবি করছেন তাতে বিস্ময় মুখা হয়ে যেতে বাধ্য। তাদের মতে ভল্ট বিতে মজুদকৃত সম্পদের বাজারমূল্য $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। কিংবদন্তি প্রচলিত আছে যে ভল্ট বি দরজার ভেতর থেকে পাহারা দিয়ে রেখেছে বিশালাকৃতির 2টি কোবরা। যদি কোনো অনুপ্রবেশকারী সম্পদের লোভে সেখানে প্রবেশ করে থাকে, তবে সাথে সাথেই সাপের ছোবলে পরপারের পাড়ি জমাবে সে। তবে এক কুসংস্কারের বিরোধিতা করেছিলেন পরিদর্শক জেনারেল বিনোদ। তিনি সুপ্রিম কোর্টকে জানান যে তারা জানামতে 1990 সাল থেকে এখন পর্যন্ত কমপক্ষে 7বার ভল্ট বি খোলা হয়েছে। কোনোবারই লোকমুখে প্রচলিত সাপের কামড় খেয়ে মারা যায়নি কেউ। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।